হরে কৃষ্ণ। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 16 অর্জুন ইন্দ্রের অস্ত্র প্রাপ্ত করতে স্বর্গে গেলেন। আজকে আমি আপনাদের কাছে বলবো অর্জুন ইন্দ্রের কাছ থেকে অস্ত্র প্রাপ্ত করতে স্বর্গে গেলেন। চলুন শুরু করি। যখন মাতলি সারথি এসে, মাতলি ছিল ইন্দ্রের রথের সারথি, যখন মাতলি এসে অর্জুনকে বললেন যে স্বয়ং ইন্দ্র আপনার জন্য এই দিব্য বিমান পাঠিয়েছে, তখন অর্জুন মাতলিকে নমস্কার করে সেই বিমানে গিয়ে উঠলেন। আর তিনি যে তখন পর্বতে ছিলেন তার নাম ছিল মন্দ্রাচল পর্বত। তিনি তখন অর্জুন তখন মন্দ্রাচল পর্বতকে বললেন আমি এখন বিদায় নিচ্ছি। এই বলে সেই বিমানের অপরূপ, কান্তিময়, এত সুন্দর, এত বিশাল, তাতে এত হাজার হাজার উড়ন্ত ঘোড়া ছিল, তা দেখে অর্জুন একেবারে আশ্চর্য হয়ে গেল। সেই বিমানে অস্ত্রের ভাণ্ডারও ছিল ভরপুর। সেখানে গদা, তরোয়াল, বল্লম, নানান ধরনের অস্ত্র মজুদ ছিল। আবার কিছু অস্ত্র বিমানের ধারে ধারে বসানো ছিল, যা বায়ুর বেগে ছুটে আঘাত করতে পারে। আরও অনেক অস্ত্র মজুত করা ছিল। বজ্রাস্ত্র ছিল, নানান রকম গোলা ছিল, তোপ ছিল, আগুন ছেড়া যন্ত্র ছিল, বায়ুবেগে আঘাত করা যন্ত্র ছিল। দিব্য সেই মায়াময় দিব্যরথ দেখে অর্জুন একটু আশ্চর্য হলেন। তারপর কয়েক মুহূর্ত সেই রথ এত জোরে চলল যে সব কিছু ধীরে ধীরে মিলিয়ে গেল। ইন্দ্রের পাঠানো সেই দিব্যরথ এত জোরে ছুটেছে যে তিনি যে মন্দারাচল পর্বতে ছিলেন তাও পর্যন্ত মিলিয়ে গেল এক নিমিষেই। অর্জুন এখন দেখতে পেলেন যে সেখানে চন্দ্রের চমক, সূর্যের আলো এসব কিছুই নেই। অর্জুন এত জোরে সেই বিমান যাচ্ছে, তিনি চন্দ্রের আলো আর যে সূর্যের আলো তিনি পৃথিবী থেকে দেখতে পান, সেগুলো আর এখন সেই বিমানে থেকে আর দেখতে পাচ্ছেন না। কিন্তু যে পথে যাচ্ছিলেন সে পথে হাজার হাজার দিব্য বিমান চমকাচ্ছে, দেখা যাচ্ছে। অর্জুনের মনে হলো যা পৃথিবী থেকে তারার আকারে দেখা যায়। এত দিব্য বিমান, যে পথ দিয়ে সে রথ যাচ্ছে সেই পথের ধারে ধারে অনেক দিব্য বিমান দাঁড়িয়ে রয়েছে, আর তাদের থেকে একটা চমক বেরিয়ে আসছে। অর্জুন ভাবলেন হয়তো পৃথিবী থেকে আমরা এগুলো তারার মতন দেখতে পাই, এই বিমানগুলি সেগুলি। তখন অর্জুন মাতলিকে জিজ্ঞাসা করেন যে পৃথিবী থেকে যা তারার মতন দেখা যায় এগুলি কি সেগুলি? তখন মাতলি বলে এই দিব্য বিমান সেগুলি নয়, প্রতিটা চমকানো তারাই হলো এক একজন পূর্ণ আত্মার বাসস্থান। যেসব আত্মারা প্রচণ্ড পুণ্যবান হন, ভগবান তাদেরকে আলাদা করে বাসস্থান দিয়ে দেন, সেগুলোই আমরা পৃথিবী থেকে তারার আকারে চমকাতে দেখি। এদিকে রথ চলতে থাকে। এক সময় সেই রথ রাজঋষিদের যে পুণ্য লোক আছে সেই লোকের উপর দিয়ে যাচ্ছিল, সেই লোক পেরিয়ে যায়, তারপরে স্বর্গে এসে প্রবেশ করেন। সেখান থেকে স্বর্গে আসার পরে সেখান থেকে স্বর্গের রাজধানী অমরাবতী এসে সেই বিমান উপস্থিত হয়। সেখানকার শোভা এত সুন্দর, এত সুন্দর সাজসজ্জা, সেখান থেকে এক অদ্ভুত এত সুন্দর এক সুগন্ধ বেরোচ্ছে। অর্জুন খুবই আশ্চর্য হয়ে যান। সেখানে অনেক ছোট ছোট দিব্য বিমান ছিল। তা দেখে অর্জুন মাতলিকে বলেন এগুলি কারা ব্যবহার করে? তখন মাতলি বলে এখানে যেসব পুণ্য আত্মা আসে সেসব আত্মা বা দেবতাদের ইচ্ছা অনুসারে এই দিব্য বিমান চলাফেরা করে। অমরাবতীতে অনেক ছোট ছোট দিব্য বিমান অর্জুন দেখতে পেয়েছিল এবং মাতলিকে জিজ্ঞাসা করলো এগুলো কারা ব্যবহার করে? তখন বললো এগুলো দেবতারা তাদের ইচ্ছা মতন পরিচালনা করে। তারপর মাতলি অমরাবতীতে ইন্দ্রের রাজসভার সামনে এসে দাঁড় করালো সেই দিব্য বিমান, যেখানে অনেক অপ্সরা, গন্ধর্ব এসে উপস্থিত হয়। তারা সবাই জানতো যে এই দিব্য বিমান করে অর্জুন আসছে স্বর্গে, তাই তারা সবাই অর্জুনের সেবা করার জন্য এখানে এসেছে। এবং সবাই অর্জুন সেই দিব্য বিমান থেকে নামলে তারা সবাই মিলে অনেক সেবা শুশ্রূষা করতে থাকে। তাদের সাথে অনেক পুণ্যাত্মা, ঋষি, পবন, অশ্বিনী কুমার, আদিত্য, বসু,
রাজ ঋষি, মহাঋষি, তমরু, নারদ তথা হা হা হু হু সবাই অর্জুনকে দেখতে আসে। সবার সাথে দেখা হবার পরে অর্জুন ইন্দ্রের সভায় পৌঁছান। ইন্দ্রকে গিয়ে তিনি ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। ইন্দ্র তাকে হাত ধরে উঠিয়ে তারই সিংহাসনের পাশে বসান। তারপর তখন সেখানে মহাসঙ্গীতজ্ঞ তমরু সঙ্গীত শুরু করেন। সঙ্গে গন্ধর্বরাও যোগ দেন। সে সময় সেখানে নৃত্য করার জন্য নানান অপ্সরা আসেন। তাদের মধ্যে যেমন ঘিতাচি, মেনকা, রম্ভা, পূর্বচিত্তি, স্বয়ংপ্রভা, উর্বশী, মিশ্রকেশী, দণ্ডগৌরী, বরুথিনী, গোপালী, সজন্য, কুম্ভজনী, প্রজাজ্ঞা, চিত্রসেনা, চিত্রলেখা, সোয়াহা, মধুসরা আরও নানান অপ্সরা নৃত্য করতে থাকেন। এত সুন্দর স্বাগত দেখে এবং সৎকার দেখে অর্জুন একেবারে আপ্লুত হয়ে পড়েন। তারপর অর্জুন ইন্দ্রের অস্ত্রবিদ্যা প্রয়োগশালায় যান। সেখানে গিয়ে তিনি নানান রকম অস্ত্র পরিচালনা শিখতে থাকেন। সেখানে ইন্দ্রের যে বজ্রাস্ত্র, সেই বজ্রাস্ত্র কিভাবে চালাতে হয় তাও তিনি সেখানে প্রশিক্ষণ নিতে থাকেন। এবং তিনি সেইখানে সেই প্রশিক্ষণশালায় অস্ত্রবিদ্যা শিখতে শিখতে তিনি সেই সাথে কিভাবে মেঘ সৃষ্টি করা যায়, কিভাবে ঝড় ওঠানো যায়, কিভাবে বৃষ্টি করা যায়, কিভাবে মেঘ থেকে বজ্রপাত করা যায় সেগুলোও শিখে নিলেন। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আমার এই মহাভারতের কথা শুনছেন। আমি আর এইখানেই শেষ করলাম। পাণ্ডবদের বনবাস পার্ট 16। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।